আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পৃথিবীর ইতিহাসে কিছু মুহূর্ত থাকে যেগুলো ক্যালেন্ডারের পাতায় লেখা থাকে না, কিন্তু মানুষের স্মৃতিতে গভীরভাবে গেঁথে যায়। এমনই এক মুহূর্তের সামনে আজ দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। বাইরে থেকে দেখলে পারস্য উপসাগরের জল শান্ত, নীল আর নিরীহ, কিন্তু এই শান্ত জলের নিচে জমে আছে এমন এক চাপ যেটা যে কোনো সময়ে বিস্ফোরণে রূপ নিতে পারে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র, অন্যদিকে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র চাপের কাছে মাথা নত করার ইতিহাস রাখে না। এই দুই শক্তির মুখোমুখি অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব নিঃশ্বাস আটকে। কারণ এখানে কোনো ছোট ভুল, কোনো ভুল বোঝাবুঝি কিংবা কোনো অতিরিক্ত সিদ্ধান্ত ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। এই গল্পটা হঠাৎ শুরু হয়নি। এই উত্তেজনার শিকড় অনেক গভীরে, বহু বছর আগের ক্ষোভ, অবিশ্বাস আর অসমাপ্ত দ্বন্দ্বে প্রথিত। যুক্তরাষ্ট্র যখন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল নৌবহর পারস্য উপসাগরের দিকে পাঠায়, তখন সেটাকে শুধু সামরিক মোতায়েন বলা যায় না। এটা ছিল শক্তির ভাষায় লেখা একটি বার্তা। একটি ভাসমান ঘাঁটি, যার ডেকে সারিবদ্ধ যুদ্ধ বিমান, যার চারপাশে ধ্বংসকারী ক্ষমতা সম্পন্ন ডেস্ট্রয়ার আর ক্রুজার, যার প্রতিটি রাডার স্ক্রিনে চোখ রাখা হয়েছে সম্ভাব্য শত্রুর দিকে। এই বহর কোনো বন্দরে নোঙর করার জন্য নয়, বরং প্রয়োজনে মুহূর্তের মধ্যে যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত। ওয়াশিংটন বলছে এটা যুদ্ধের ঘোষণা নয়, এটা সতর্ক নজরদারি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সতর্কতা আর হুমকির মাঝখানের সীমারেখা খুবই পাতলা। যুক্তরাষ্ট্র জানে শুধু কথা দিয়ে ইরানকে চাপে রাখা যাবে না, তাই শক্তির প্রদর্শন। অন্যদিকে তেহরানও জানে এই শক্তির প্রদর্শন নতুন কিছু নয়। 4 দশকের বেশি সময় ধরে তারা নিষেধাজ্ঞা, হুমকি আর বিচ্ছিন্নতার মধ্যেই বেঁচে আছে। তাই মার্কিন বহর এগিয়ে আসলেও ইরানের ভাষা বদলায় না। তারা বলে এটা হুমকি নয়, এটা প্রতিরোধ। ইরানের এই প্রতিরোধের ধারণা শুধু স্লোগান নয়, এটা তাদের সামরিক দর্শনের অংশ। ইরান জানে সরাসরি মুখোমুখি যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো শক্তিকে হারানো কঠিন, তাই তারা যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে। দ্রুতগামী ছোট নৌকা, যেগুলো বড় যুদ্ধ জাহাজের জন্য অদৃশ্য ঘাতকের মতো। আকাশে ওড়া ড্রোন, যেগুলো কম খরচে বড় ক্ষতি করতে পারে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেগুলো শুধু সামরিক লক্ষ্য নয়, শত্রুর মনোবলকেও আঘাত করে। আর এর সব কিছুর কেন্দ্রে আছে হরমুজ প্রণালী। বিশ্বের তেলের শিরা বলা হয় এই সংকীর্ণ জলপথকে। এখানে সামান্য অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দামে আগুন। ইরান এটা জানে, যুক্তরাষ্ট্রও জানে। তাই এই প্রণালী শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটা একটি কৌশলগত অস্ত্র। এই উত্তেজনার মাঝেই ইরানের সামরিক নেতৃত্ব কঠোর ভাষায় সতত বার্তা দেয়। তাদের কণ্ঠে কোনো কাঁপুনি নেই। তারা বলে, ভুল হিসেব করলে পরিণতি হবে বেদনাদায়ক। এই কথার ভেতরে লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, আবার হুঁশিয়ারিও। কারণ ইরান বিশ্বাস করে তারা একা নয়। এই অঞ্চলে তাদের প্রভাব, তাদের মিত্র আর তাদের দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা তাদের সাহস যোগায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছু হটতে চায় না, কারণ পিছু হটা মানেই দুর্বলতার বার্তা, আর দুর্বলতার বার্তা মানেই এই অঞ্চলে তাদের প্রভাব কমে যাওয়া। তাই দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়। কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে, বড় যুদ্ধ সবসময় পরিকল্পনা করে শুরু হয় না। অনেক সময় শুরু হয় একটি ভুল বোঝাবুঝি থেকে। একটি ড্রোন ভুল পথে উড়ে যায়, একটি রাডার সিগন্যাল ভুল ব্যাখ্যা হয়, একটি কমান্ডার পরিস্থিতি নিজের হাতে নিতে চায়। তারপর ঘটনাগুলো একে একে এমন গতিতে এগোয় যে গতি থামানো আর কারো পক্ষে সম্ভব হয় না। আজ মধ্যপ্রাচ্য ঠিক সেই বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র হয়তো চায় না পূর্ণমাত্রার যুদ্ধ। ইরানও জানে বড় যুদ্ধ মানেই তাদের অর্থনীতির ওপর আরও চাপ। তবু শক্তির এই সংঘর্ষ থামছে না, কারণ কেউই প্রথম চোখ নামাতে রাজি নয়। এই পরিস্থিতিতে পুরো বিশ্ব তাকিয়ে আছে কূটনীতির দিকে। প্রশ্ন একটাই, কথাবার্তা কি আবার জায়গা পাবে, নাকি শক্তির ভাষাই শেষ কথা হয়ে উঠবে? পারস্য উপসাগরের জল এখনও শান্ত, কিন্তু সেই শান্ততার নিচে জমে থাকা উত্তেজনা প্রতিদিন বাড়ছে। রাডারের স্ক্রিনে প্রতিটি আলো, আকাশে প্রতিটি ড্রোন, সমুদ্রে প্রতিটি জাহাজ এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। এখানে আর কিছুই স্বাভাবিক নেই, সব কিছুই সম্ভাব্য সংঘাতের অংশ। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ভুল হিসেব। ইতিহাস বলে বড় যুদ্ধ খুব কম সময়েই পরিকল্পনা অনুযায়ী শুরু হয়। বেশিরভাগ যুদ্ধ শুরু হয় অহংকার থেকে, ভুল ব্যাখ্যা থেকে, অথবা শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা থেকে। আজ যুক্তরাষ্ট্র আর ইরান ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কেউই প্রথমে থামতে চায় না। যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা মানে শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটা রাজনৈতিক বার্তা।
এর মানে মিত্রদের কাছে দুর্বলতা দেখানো, এর মানে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব প্রশ্নে ফেলা। আর ইরানের জন্য নতি স্বীকার মানে নিজেদের বিপ্লবী আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু যুদ্ধ একবার শুরু হলে তার নিয়ন্ত্রণে থাকে না। প্রথম হামলার পর দ্বিতীয় হামলা আসে, তারপর আসে প্রতিশোধ, তারপর হিসেব মেলানোরই সুযোগ থাকে না। ইরান হয়তো সরাসরি যুদ্ধ শুরু করবে না, কিন্তু তাদের প্রতিরোধের পরিধি বিস্তৃত। এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে। ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন সব জায়গায় আগুনের ফুলকি ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। আর এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই থামবে না। তেলের দাম, বৈশ্বিক বাজার, সাধারণ মানুষের জীবন সব কিছুতেই তার ঢেউ আছড়ে পড়বে। বিশ্বের শক্তিধর দেশগুলো এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেউ প্রকাশ্যে কিছু বলছে, কেউ নীরবে হিসেব কষছে। কারণ সবাই জানে এই সংঘাত যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে তার ফলাফল হবে দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কূটনীতি কি এখনো সুযোগ পাবে? বন্ধ দরজার ভেতরে কি আবার কথা হবে, নাকি শক্তির ভাষায় শেষ কথা হয়ে উঠবে? ইতিহাসে বহুবার দেখা গেছে যুদ্ধের ঠিক আগ মুহূর্তে একটি মাত্র সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা ভয় পায় না। তাদের মতে প্রতিরোধই তাদের অস্তিত্বের ভিত্তি। যুক্তরাষ্ট্র স্পষ্ট, তারা প্রস্তুত। এই প্রস্তুতির মাঝখানেই দাঁড়িয়ে আছে একটি অঞ্চল, আর সেই অঞ্চলের ভাগ্যের সাথে জড়িয়ে আছে পুরো বিশ্বের ভবিষ্যৎ। আজ মধ্যপ্রাচ্য এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সামনে দুটি পথ। একটিতে আছে সংলাপ, ধৈর্য আর হিসেবি পদক্ষেপ। অন্যটিতে আছে শক্তির সংঘর্ষ, আগুন আর অনিশ্চয়তা। কোন পথে হাঁটা হবে সেটা এখনো নিশ্চিত নয়। হয়তো ইতিহাস আবারও প্রমাণ করতে যাচ্ছে যুদ্ধ শুরু হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু তার পরিণতি বহন করতে হয় যুগের পর যুগ। আজ প্রশ্নটা আর শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের নয়, প্রশ্নটা পুরো মানব জাতির জন্য। মানুষ কি আবারও একই ভুল করবে, নাকি শেষ মুহূর্তে এসে থামতে শিখবে? মধ্যপ্রাচ্যের এই উত্তাল জলরাশির দিকে তাকিয়ে পুরো বিশ্ব এখন একটাই জবাবের অপেক্ষায়। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আল্লাহ হাফেজ।